তানহা হেসে ইফাদের জামা কাপড় এগিয়ে দিয়ে ইফাদের হাত থেকে তোয়ালে নিয়ে চুলগুলো মুছে দিতে লাগলো। জামাই যদি আমার মন মতো হয়ে চলে, জামাইকে একদম মাথায় করে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না। এবার অজু করে ঝটপট মসজিদে যান। না, আজকে যেতে পারবো না, পায়ে অনেকটাই ব্যথা আছে। আজকে বাসায় পড়ি, কাল থেকে মসজিদে যাব। আপনার মতো চোর আমি দুটো দেখি নাই। তুমি আমাকে চোর বললে? কি চুরি করেছি আমি? আপনি একজন নামাজ চোর, নামাজ পড়তে চান না। এতদিন অসুস্থ ছিলেন তাই কিছু বলিনি, এখন আপনি বেশ খানিকটা সুস্থ, প্রতিদিন নামাজ পড়বেন। মানুষের ইচ্ছা শক্তিই বড়। অসুস্থ অবস্থায় আপনি শুয়ে থেকে নামাজ পড়তে পারবেন, চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আপনার কোনো সমস্যা থাকলে, বিপদ ঘটলে আপনি যেভাবে নামাজ পড়বেন আল্লাহ তাআলা ঠিক সেভাবেই কবুল করে নেবেন। সুস্থ অবস্থায় এসব করার চিন্তা ভাবনা করবেন না। এসব উপায়গুলো যারা অসুস্থ, যাদের অনেক বড় বড় সমস্যা আছে তাদের জন্য। একটা কথাও বলবেন না। অজু করে নামাজ পড়বো দুজন। ইফাত আর তানহা দুজন অজু করে এসে পাশাপাশি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে তানহার। কোনো এক রাতে স্বপ্ন দেখেছিল স্বামীর সাথে পাশাপাশি বসে নামাজ পড়বে। আল্লাহ তাআলা তানহার মনের ইচ্ছে পূর্ণ করে দিল। তানহা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। দুজন নামাজ শেষ করে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কি সুন্দর সেই হাসি! দুটি মানুষের হাসির মধ্যে আল্লাহ তাআলার রহমত ঝরে পড়েছে। আপনি ঘুমিয়ে নিন, আমি রান্নার জোগাড় করে আসি। সকালে একবারে এত কাজ করা জুলুম হয়ে যায়। কোথাও যেতে হবে না, তুমিও আমার সাথে ঘুমাবে। মাথাটা এত ব্যথা করছে, আজকে মনে হয় কোরআন শরীফও পড়তে পারবো না। সারা রাত ঘুম হয় নাই, তাই এমন হচ্ছে। একটু ঘুমিয়ে নাও, মাথাটা হালকা লাগবে। তাই হয়তো। তানহা জায়নামাজ গুছিয়ে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিছানায় গা এলিয়ে দিতেই সারা রাজ্যের ঘুম এসে তানহার চোখে ধরা দিল। ইফাত আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ পরে রুমে আসলো। তানহা ঘুমে বিভোর। তানহার মাথাটা তুলে নিচের বুকে ওপরে রাখলো ইফাত। তানহার কপালে অথর ছুঁয়ে তানহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। ঘড়ির কাঁটায় 8টা বাজে। তানহা চোখ মেলে নিজেকে ইফাতের বুকে আবিষ্কার করে। ঘড়ির দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠে যায়। দ্রুত উঠে রান্নাঘরে গেল। রোকেয়া বেগম, চৈতালি দুজনের রুমের দরজা বন্ধ, তার মানে কেউ ওঠে নাই। তানহা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে আসলো। রান্নাঘরে এসে অবাক হয়ে গেল। তানহার অর্ধেক কাজই করা আছে, এখন শুধু রান্না করে নামানো। তানহা ভাবতে শুরু করলো কে করেছে তার কাজগুলো। তার শাশুড়ি করলে কখনো অর্ধেক কাজ করে না। এত ভেবে কাজ নেই, রান্নায় মন দিল তানহা। 10টার দিকে ঘুম ভাঙে চৈতালির। ফোন হাতে নিয়ে আবিরকে ফোন দিল। আবির চৈতালির ফোন কেটে দিল। চৈতালি আবার ফোন দিল। আবির বিরক্ত হয়ে ফোন তুলল। তুমি আর আমাকে ফোন দিবে না? তোমার ভাবি আমাকে যা ইচ্ছে খুশি বলেছে। তুমি যদি সবকিছু ছেড়ে আমার সাথে চলে আসতে পারো তাহলে আমার কাছে আসবে, না হলে আসতে পারবে না। কোথায় আসতে হবে বলুন? যেখানে আমরা দেখা করি, 11টায় দেখা করবে, আমরা আসবো। বলেই আবির কল কেটে দিল। আবির বিষয়টা সিরিয়াসলি নিল না। আবির জানে চৈতালি কখনো তার পরিবারকে কষ্ট দিয়ে আবিরের কাছে আসবে না, কিন্তু আবিরের ভাবনাটা আদৌ কি সঠিক? প্রায় 1 ঘন্টা ধরে পার্কে অপেক্ষা করছে চৈতালি। সকালে না খেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়েছে। তার ধারণা সে খালি হাত পায়ে গেলে ও আবির তাকে ফিরিয়ে দেবে না, বিনা বাক্য গ্রহণ করে নেবে। বাসা থেকে বের হয়ে আসার সময় বলেছিল আর কখনো এই বাসায় ফিরবে না। চৈতালি কি জানে না তাকে আবার এই বাসায় ফিরতে হবে? অবুঝ মনটা যে বোঝে না। তার বিশ্বাস তার ভালোবাসার মানুষ তাকে কখনো ফিরিয়ে দিবে না। সময়ের সাথে রৌদ্রের তাপ তীব্র হচ্ছে। চৈতালি বিরক্ত হয়ে গাছের আড়ালে গিয়ে বসল। বেলা বাজে 12টা। রোকেয়া বেগম এখনো রুম থেকে বের হন নাই। তানহা ডেকেছিল, বলেছেন পরে খাবে। রাগ করে চৈতালিকে ডাকে নাই তানহা। রোকেয়া বেগম আসলে হয়তো চৈতালিকে ডাকার কথা বলতো। ইফাত এখনো পড়ে পড়ে ঘুমুচ্ছে। তানহা দুপুরের রান্নার জোগাড় করতে গেল। তানহা কাজ করছিল।
একজোড়া হাত এসে তানহাকে দুহাতে আবদ্ধ করে ফেলল। আচমকা কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তানহা। ইফাতকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তানহা। আরে কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি। আগে বলো, তুমি আমাকে রেখে চলে এসেছো কেন? রান্না কি আপনার বউ করবে? না, আমি করে দিব। আমি কিন্তু বেশ ভালো রান্না করতে পারি। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আজকে আমি রান্না করব। এই ভর দুপুরবেলা আমি কেন ঘুমোতে যাব? আমি এখন ঘুমাবো না। তুমি এখন না ঘুমালে আমিও রাতে ঘুমোতে দিব না। অসভ্য। ছেলে মানুষ, বউয়ের কাছে অসভ্য হবে না তাহলে কার কাছে হবে? আপনি যাবেন? আমাকে কাজ করতে দিন। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিন। সবাই না খেয়ে আছে। আম্মু বাহিরে আসে নাই? না, ডেকেছিলাম, বললেন পরে খাবেন। আর চৈতালি? তারপর খবর আমি জানি না। তুমি সবসময় এত রেগে রেগে কথা বলো কেন? ভালোবেসে মিষ্টি করে কথা বলতে পারো না? ওগো প্রাণীর স্বামী, এই যে গরম তেল দেখেছেন? এখন যদি এখান থেকে না যান তাহলে পুরোটাই আপনার মাথায় ঢেলে দিব। কি রোমান্টিক, তাই না? না, একদম রোমান্টিক না। আমি দেখিয়ে দিচ্ছি কোনটা রোমান্টিক। বলেই গভীরভাবে তানহার গালে অধর ছুঁয়ে দিল। তানহা ধাক্কা দিয়ে ইফাতকে সরিয়ে দিল। লজ্জা শরম ভাত দিয়ে খেয়ে ফেলেছেন। আম্মা বা চৈতালি আসলে কি মনে করবে? কিছু মনে করবে না। আমার আব্বু আমার আম্মুকে অনেক ভালোবাসতো। আপনি এখান থেকে যাবেন, একদম বিরক্ত করবেন না। রোকিয়া বেগম রান্নাঘরের দিকে আসছিলেন। তানহার শেষের কথাটা শুনতে পেলেন। ইফাত কিছু বলতে যাবে তার আগেই রোকিয়া বেগম বলল, কি ইফাত? মায়ের গলা শুনে মায়ের দিকে তাকালো ইফাত। নরম সুরে বলল, জি আম্মু। মেয়েটাকে বিরক্ত করছিস কেন? বিরক্ত করছি না আম্মু, আমার ওষুধ খুঁজে পাচ্ছি না, তাই তানহাকে খুঁজে দিতে বললাম, কিন্তু তানহা খুঁজে দিচ্ছে না। তোর ওষুধ প্রতিদিন হারিয়ে যায়, তাই না রে? আমার সাথে আয়, আমি তোর ওষুধ খুঁজে দিচ্ছি। তোর বাবাও ওষুধ খুঁজে পেত না, তাই বারবার আমার কাছে আসতো আর বলতো আমি যেন তার ওষুধ খুঁজে দিই। ইফাত অসহায় দৃষ্টিতে তানহার দিকে তাকালো। ইফাতের অসহায় মুখখানা দেখে মুখে হাত দিয়ে হাসছে তানহা। চোখের সামনে ওষুধ রেখে ওষুধ খুঁজে পাস না, তাড়াতাড়ি চল, খাবার খেয়ে নিবি। চৈতালি উঠেছিল? জানি না আম্মু, আমি তো মাত্রই উঠলাম। আচ্ছা বাইরে আয়, আমি দেখছি। রোকেয়া বেগম চৈতালির রুমে উকি দিয়ে দেখলেন চৈতালি তার রুমে নেই। মেয়ে কলেজে গিয়েছে ভেবে ড্রয়িং রুমে ফিরে আসলেন। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবির আসলো। চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। চৈতালির চোখ মুখে বিষণ্ণতার ছাপ, চেহারায় মলিনতা বিদ্যমান। করুণ দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। কি অসহায় সেই চাহনি, দেখলে যে কারো দয়া হবে। নীরবতা ভেঙে চৈতালি বলল, স্যার, আমি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু আপনাকে চাই। প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন, সারা জীবন আপনার সাথে থাকতে চাই। চৈতালির কথা শুনে আবির চোখ বড় বড় করে তাকালো। অবাক কণ্ঠে বলল, তুমি তোমার পরিবার ছেড়ে নিজের বাড়ি ঘর ছেড়ে আমার কাছে চলে এসেছো? তোমাকে না একটা কাগজ দিয়েছিলাম, ওটা কই? ওটা আমি বাসায় রেখে আসছি। ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে, আমি ভাবির সাথে কথা বলছি না। আমরা আজকে বিয়ে করব, চলুন। এই চৈতালি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? যে মেয়ে দুদিনের একটা ছেলের জন্য তার পরিবার তার সব কিছু ছেড়ে চলে এসেছে, আমার থেকে ভালো কিছু পেলে আমাকে ছেড়ে দিবে না? তার কোনো নিশ্চয়তা আছে? সরি চৈতালি, আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না। ভদ্র মেয়ের মতো যে বাসা থেকে এসেছো, আবার ভদ্র মেয়ের মতো নিজের বাসায় ফিরে যাও। সারা জীবন তপস্যা করলেও তুমি আমাকে পাবে না। ভালো থাকবে, আসছি। আবিরের কথা শুনে চৈতালির মনে হলো বিশাল আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে। চৈতালি কান্না করতে করতে বলল, এই স্যার, আপনি এসব কি বলছেন? আপনি তো বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। আপনি এসব কি বলছেন? আমি এখন কোথায় যাব? প্লিজ আমার সাথে এমন করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার পায়ের নিচে পড়ে থাকবো। আমার সঙ্গে এমন করবেন না। তুমি এসব নাটক করে নিজের পরিবারে মন গলাও। তারা যদি দয়া করে তোমাকে তাদের বাসায় থাকতে দেয়। প্রিয়া আবিরের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আবিরের বাবা মায়ের জন্য খাবার কেনার জন্য নিচে নামলো। হঠাৎ চোখ যায় পার্কের ফাঁকা মাঠের বিশাল গাছের নিচে। একটা মেয়ে আবিরের হাত ধরে কিছু একটা বলছে। প্রিয়ার ফুরফুরে মনটা নিমেষেই বিষাক্ত হয়ে উঠল।
প্রিয়ার ফুরফুরে মনটা নিমেষেই বিষাক্ত হয়ে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য ছেলে মেয়ে দুটোর কাছে পৌঁছনো। এক প্রকার দৌড়ে রাস্তা পার হলো। দ্রুত গতিতে হাঁটছে প্রিয়া। আবির চৈতালির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে কষিয়ে থাপ্পড় বসে আবিরের গালে। হঠাৎ করে থাপ্পড় পড়ায় আবির রেগে যায়। আবির মনে করেছে চৈতালি আবিরকে থাপ্পড় মেরেছে। আবির রাগান্বিত চোখে সামনের দিকে তাকালো। নিমেষেই সব রাগ উবে গেল। মনে এসে ধরা দিল এক রাশ ভয়। চৈতালি বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে আছে। প্রিয়া আবিরের কলার চেপে ধরে বলল, জানোয়ারের বাচ্চা, তুই নাকি ভালো হয়ে গেছিস। আমি আসলে নাকি তুই আমার মনের মতো হয়ে চলবি, এই তোর ভালো হওয়ার নমুনা। তোকে ভালো হওয়ার সুযোগ দিতে চেয়েছিলাম, আর দিব না। বলেই আবিরের গলা চেপে ধরল। আবির নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করছে না। চৈতালি রেগে প্রিয়াকে ধাক্কা দিল। আপনার তো সাহস কম না? আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমার প্রিয় মানুষের শরীরে আঘাত করছেন। চৈতালির কোথায় তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো প্রিয়া। আবিরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটা কে রে? আমার সাহস নিয়ে কথা বলছে। ও কি জানে না প্রিয়া যখন কথা বলে, প্রিয়ার ওপরে কেউ কথা বললে পরিণাম কি হয়? চৈতালি, তুমি চলে যাও। তুমি একদম প্রিয়ার সাথে বাজে ব্যবহার করবে না, তা না হলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আপনি আমার সাথে এমন করছেন কেন? এই মেয়েটা কে? আপনি এই মেয়েটাকে কিছু বলছেন না কেন? আবির তোমার কে হয়? চৈতালি আমার স্টুডেন্ট হয় প্রিয়া, আমার থেকে কিছু সাজেশন নিতে এসেছিল। প্রিয়া বলল। কথা শেষ হবার সাথে সাথে আবার আবিরের গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল প্রিয়া। তোর থেকে জানতে চেয়েছি তুই এত কৈফিয়ত দিচ্ছিস কেন? এই মেয়ে বলো, আবির তোমার কে হয়? আবির স্যারের সাথে আমি রিলেশনে আছি। আজকে আমি আমার বাসা থেকে বের হয়ে আসছি আবির স্যারের জন্য। এই যে আমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছেন, আবির স্যারের জন্য পরিবারের হাতে মার খেয়েছি। এই মানুষটাকে ভালোবেসে যতটা ছোট হয়েছি, দ্বিতীয় কোথাও এতটা ছোট হই নাই। আপনি আমাদের বিষয় আমাদের বুঝে নিতে দিন। চৈতালির কথায় শব্দ করে হেসে দিল প্রিয়া। তোর নতুন প্রেমিকাকে আমার কথা জানাস নাই? এই মেয়ে, দেখতে শুনতে তুমি মাশাআল্লাহ, এত সুন্দর রূপ দিয়েছে আল্লাহ তোমাকে, তা বেছে বেছে পচা জিনিসে হাত দাও কেন? আমি বুঝি না সুন্দর মেয়েগুলো ভালো জিনিস রেখে পচা জিনিসগুলো কেন পছন্দ করে। তুমি 2 দিনের একটা বাচ্চা মেয়ে, তোমার কলেজের শিক্ষক উনি, লজ্জা করে না এত বড় মানুষের সাথে রিলেশন করো? আবিরের মাথার চুল টেনে ধরে বলল, তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কেন এই বুড়ো ব্যাটার লগে প্রেম করো? এই যে মাথায় দেখতে পাচ্ছ চুলগুলো পড়তে শুরু করেছে, কয়েকদিন গেলেই টাক পড়বে মাথায়। এত রেখে টাক মাথা পছন্দ হলো? দেশের ছেলের অভাব পড়েছে? আবির স্যারকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। আপনি আগে নিজের চেহারার দিকে তাকিয়ে দেখুন। আয়না কখনো নিজের চেহারা দেখেছেন? বলতে বলতে প্রিয়ার হাত আবিরের মাথা থেকে সরিয়ে দিতে লাগলো। আবির চৈতালিকে ধাক্কা দিয়ে বলল, তোর সাহসের আমি তারিফ করছি। তুই কোন অধিকারে আমার আর প্রিয়ার মধ্যে আসিস? প্রিয়াকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর মুখ আমি ভেঙে দেব। আবিরের সাথে শুনে চৈতালি একদম থ হয়ে গেল। এটাই কি সেই আবির যাকে সে পাগলের মতো ভালোবাসত? যে আবির তার সব পাগলামিগুলো সহ্য করে নিত, ছোট ছোট আবদারগুলো পূরণ করে দিত, সারাদিন বিয়ে বিয়ে করে মাথা খেত। আজ যখন বিয়ের সময় আসলো, তাহলে এভাবে সরে যাচ্ছে কেন? পুরো মাথাটা কেমন ঘুরতে শুরু করলো। প্রিয়া আবার আবিরের গালে থাপ্পড় বসিয়ে দিল। তুই ওই মেয়েটার জন্য আমাকে মারলে? তুই মেয়ে মানুষের শরীরে হাত দিবি কেন? তোর হাত আমি ভেঙে ফেলে নাই, এটাই তোর ভাগ্য ভালো। চৈতালি আবিরের হাত ধরে বলল, আপনার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি। আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। চলুন, আপনি আজকে আমাকে বিয়ে করবেন। চৈতালি আবিরের হাত ধরে বলল। বলেই আবিরকে টানতে লাগলো। প্রিয়া ঝাড়ি দিয়ে চৈতালির হাত সরিয়ে দিল। চৈতালি রেগে বলল, আপনি এসে থেকে বাড়াবাড়ি করে যাচ্ছেন। কে হন আপনি আবির স্যারের? কিসের এত ক্ষমতা দেখাচ্ছেন আপনি? কেন তোমার প্রাণের আবির স্যার তোমাকে বলে নাই আমি তোমার আবির স্যারের কে হই? বউ হই আমি আবিরের। প্রমাণ কি? তোমার মতো অনেক মেয়ে প্রমাণ চাইতে এসেছে, কিন্তু আমি তাদের কাছে নিজেকে প্রমাণ করাটা গুরুত্বপূর্ণ মনে করিনি, তাই তোমার কাছেও করছি না।
বাচ্চা একটা মেয়ে, বড় বিপদ হওয়ার আগেই জীবনে বেঁচে গেছো। লক্ষ্মী মেয়ের মতো বাসায় ফিরে যাও। বলেই আবিরের কলার ধরল। 7 দিনের মধ্যে বাংলাদেশে তুই আমাদের বিয়ের আয়োজন করবি। বাংলাদেশের সবাই জানবে আমাদের বিয়ের কথা। তোর বাবা মাকে জানাবি। এখন এই মুহূর্তে তোর বাসায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করাবি। বলেই আবিরের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। চৈতালি মাটিতে ধপ করে বসে পড়ল। মস্তিষ্কের সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। যার জন্য সব কিছু ছেড়ে দিলাম, আজকে সে আমাকে ছেড়ে দিল। মাঠের মাঝখানে বসে চিৎকার করছে চৈতালি। সবাই আর চোখে তাকিয়ে আছে চৈতালির দিকে। কেউ কেউ এগিয়ে আসলো, কিন্তু ফলাফল শূন্য। দরজায় কলিং বেল বেজে উঠল। হাসনা বেগম এসে দরজা খুলে দিল। আবিরের পাশে একটা মেয়েকে দেখে অবাক হলেন। আবিরকে প্রশ্ন করল, বাবা, মেয়েটা কে? মা, ওর নাম প্রিয়া। বিদেশে থাকতে আমরা বিয়ে করেছি, তোমাদের জানানো হয় নাই। প্রিয়া এতদিন বিদেশে ছিল, আজকে দেশে এসেছে, তাই আমরা আমাদের বিয়েটা পারিবারিকভাবে অনুষ্ঠান করে আবার করতে চাই। প্রিয়ার সাথে করে হরেক রকমের খাবার নিয়ে এসেছে। হাসনা বেগমকে সালাম দিয়ে সেগুলো তার হাতে ধরিয়ে দিল। মেয়ে বেশ পছন্দ হয়েছে হাসনা বেগমের। আবির আর প্রিয়াকে বাসার মধ্যে নিয়ে আসলো। মাহতাব সাহেব টিভিতে খবর দেখছিলেন। বাহিরের কথাগুলো সবকিছুই শুনতে পাচ্ছিলেন, তবুও চুপ রইলেন। আবির এসে বাবাকেও একই কথা বললেন। মেয়ে যখন তোমার পছন্দ, তখন আমরা কি বলবো? তুমি তো আর আমাদের পছন্দ মতো বিয়ে করবে না। বাবা, বিয়েটা 7 দিনের মধ্যে করতে চাই। আমি চাই না প্রিয়া আমার জন্য কারো কাছে কোনো কথা শুনুক। তানহাদের বিয়েতে আমন্ত্রণ করতে পারি নাকি তাও পারবো না? মেয়েটার বিয়ে হয়েছে 2 বছরের বেশি। একদিন আসছিল, মুখে কিছু তুলে দিতে পারি নাই। তোমার বিয়ে উপলক্ষে মেয়েটাকে কয়দিন এই বাসায় এনে রাখো। আমার কোনো সমস্যা নেই, তুমি তানহার পুরো শ্বশুর বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করতে পারো। আচ্ছা, সন্ধ্যায় তানহাকে নিয়ে আসতে যাব। আবির সম্মতি জানালো। প্রিয়া মাহতাব সাহেবকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। একটু থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বিধ্বস্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চৈতালি। সবাই আর চোখে চৈতালিকে পরখ করছে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই চৈতালির। শূন্য মাথায় একটা কথা ভেসে আসলো, বাসায় কাউকে কিছু না বলে আসছে, তার মানে ওই বাসার ফেরার সুযোগ একটা আছে। কোনো কিছু না ভেবে বাসার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে চৈতালি। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রোকেয়া বেগম তানহার দিকে তাকালো, তানহাও রোকেয়া বেগমের দিকে তাকালো। রোকেয়া বেগম তানহার কাছে আসলো, তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে পড়ল, তুমি আমার ওপরে রাগ করেছো মা? কাল থেকে তোমার সাথে ভালো করে কথা বলিনি, ডাকলে ফিরিয়ে দিয়েছি। আসলে চৈতালির এমন ব্যবহার আমি মেনে নিতে পারিনি। আমার ছেলে মেয়েগুলো এমন ছিল না, তবে আমার মেয়েটা এমন হয়ে গেল কি করে? চৈতালির ব্যবহার আমাকে খুব করে কষ্ট দিচ্ছে। নিজের মেয়ে হয়, কিছু বললেও নিজের কাছেই খারাপ লাগে। আম্মা, আপনার উপরে আমি রাগ করিনি। চৈতালি ছোট মানুষ, আবেগে বশীভূত হয়ে এমন করেছে। যখন সত্যিটা উপলব্ধি করতে পারবে তখন বুঝতে পারবে, নিজে কষ্ট পাবে। জীবনে কত বড় ভুল করেছে, আপনি মনে কষ্ট নিয়েন না। ওকে ডেকে নিয়ে এসে খেতে দিন। রোকেয়া বেগম চৈতালির রুমের কাছে এসে নরম কণ্ঠে পড়ল, মা, চৈতালির দরজা খোল। মা, চৈতালি দরজা খোল। সারাদিন না খেয়ে আছিস, খেয়ে নিবি মা, আয়। চৈতালি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হাজারটা ভুল করার পরেও সেই ভুলগুলো মাফ করে দিয়ে বুকে টেনে নেওয়ার নামই হলো পরিবার। সন্ধ্যার নামাজ শেষ করে ড্রয়িং রুমে আসলো তানহা। ইফাত মসজিদে গিয়েছে। রোকেয়া বেগম ড্রয়িং রুমে বসে মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। মেয়েটার মুখখানা একদম মলিন হয়ে গেছে, দু চোখে কি অসহায়ত্ব, চোখের কোণে পানি জলজল করছে। চৈতালির মুখের দিকে তাকিয়ে তানহার খুব মায়া হলো। ইচ্ছে করছে সবকিছু ভুলে চৈতালিকে বুকে টেনে নিতে। মনের আশা মনে রেখে রোকেয়া বেগমকে বলল, আম্মা, নাস্তায় কি তৈরি করব? তোমার যা ভালো লাগে মা। তানহা রান্নাঘরের দিকে যাবে, এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। ইফাত এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে রীতিমতো অবাক হয়ে গেল তানহা। চাচা, আপনি? হ্যাঁ রে মা, তোকে দেখতে আসলাম। আপনি আসবেন, আগে বলবেন না? মেয়ের বাসায় আসবো বলা লাগবে নাকি?
আমার যখন ইচ্ছা হবে আমি তখন আসবো। আমি কি নিষেধ করেছি? এত বছর পরে বুঝি মেয়ের কথা মনে পড়লো? কোন মুখ নিয়ে আসতাম বল? বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? মাহতাব সাহেবের হাতে মিষ্টির ব্যাগগুলো তানহার হাতে ধরিয়ে দিল। এসবের কি দরকার ছিল চাচা? আমার মেয়ের জন্য নিয়ে আসবো না? এসবের কোনো দরকার ছিল না। কথা বলতে বলতে দুজন ভেতরে আসলো। রোকিয়া বেগমকে দেখে মাহতাব সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? আপনাকে ভাবি বলে সম্বোধন করলাম, কিছু মনে করবেন না। আপনার স্বামীকে আমার বড় ভাই মেনেছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি আমাকে ভাবি বলে ডাকতে পারেন, সমস্যা নেই। দাঁড়িয়ে না থেকে বসুন, খুব খুশি হব। ভাবি রাগ না করলে আপনার থেকে একটা অনুমতি নিতে চাই। কিসের অনুমতি ভাই? আমার আবিরের বিয়ে, তাই তানহা আর ইফাতকে কয়টা দিন আমাদের বাসায় রাখতে চাই। বিয়ে হয়েছে কতগুলো দিন, একটা দিন বাসায় নিয়ে যেতে পারি নাই, লজ্জায় বলতেও পারি নাই। আপনি যদি অনুমতি দিতেন। রোকিয়া বেগম একবার চৈতালির দিকে তাকালো। চৈতালি উঠে নিচের রুমে চলে গেল। রোকিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়ে যান, কোনো সমস্যা নেই। মেয়েটা আমার সারাদিন বাসায় থাকে। আপনাদের বাসায় গেলে তানহারও ভালো লাগবে।